একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক প্রেত প্রেয়সী, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে নীলাদ্রি সৌগত, হিমাদ্রি সুমন্ত, বরুণ অভিষেক দেবরায় ও বন্দনার ভূমিকায় শীর্ষা বোস। কে 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 আপনি? আমায় চিনতে পারছো না? আমি তোমার বন্দনা। বন্দনা? কে বন্দনা? আমি তোমায় চিনি না। না না। তুমি যে বলেছিলে আমায় কোনোদিন ভুলবে না, তবে কেন ভুলে গেলে অবনী? আমি অবনী নই, আমি নীলাদ্রি। আপনি ভুল করছেন। না, ভুল আমি করিনি অবনী। কেন তুমি আমায় চিনতে পারছো না? কেন? না না না, আমি চিনতে পারছি না। তুমি কে? কে তুমি বলো? হ্যাঁ, কে আমি? এই যে নীলাদ্রি বাবু, হ্যাঁ, আমাদের এই গ্রামের স্কুলের মাস্টারই কেমন লাগছে? সবে তো 7 দিন জয়েন করেছি বরুণ বাবু, এত তাড়াতাড়ি মন্তব্য করি কি করে? তা ঠিক, তা ঠিক। আচ্ছা, শুনলাম আমাদের হেডমাস্টার মশাইয়ের বাড়িতেই নাকি উঠেছেন? হ্যাঁ, মানে না, উঠেছিলাম তো গতকাল থেকে একটা বাসা ভাড়া পেয়েছি। তাই? হ্যাঁ। তা কোথায় বলুন তো? ওই যে গায়ের জলার ধারে দক্ষিণের মস্ত বাড়িটা। দক্ষিণের বাড়ি জলার ধারে? হ্যাঁ হ্যাঁ, চৌধুরী বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তাই তো বললো। ওটা বুঝলেন এই গাঁয়ের পুরনো জমিদার বাড়ি, বুঝলেন মশাই। এখন অবশ্য ও বাড়িতে কেউ থাকে না। তা হোক, তবে কতদিন আর হেডমাস্টার মশাইয়ের অতিথি হয়ে থাকবো বলুন? একজন ঠিক করে দিল। বুঝতে পারছি, কিন্তু ওটা তো এখন একটা পুরো বাড়ি নীলাদ্রি বাবু। না না, আমি দেখে নিয়েছি, বাড়িটা বহুকালের পুরনো ঠিকই, তবে সামনের বাগানের দিকে দুটো ঘর বেশ ঠিকঠাকই আছে। একটা তক্তপোষ, খান্দুই চেয়ারও রয়েছে। আগে বোধহয় কেউ ভাড়া টাড়া থাকতো ওখানে। হ্যাঁ, কিন্তু টিকতে পারেনি। হেডমাস্টার মশাই কিছু বলেননি আপনাকে? হ্যাঁ, উনিও একটু আপত্তি করছিলেন বটে। স্বাভাবিক। কিন্তু কারণটা বুঝলাম না। তবে দেখুন, ভূত প্রেত কিন্তু আমি মানি না, আর সাপ খোপের ভয়। বরুণবাবু, শহর থেকেই পাড়াগায় যখন এসেছি সেসব ভয় জয় করেই এসেছি। আর তাছাড়া সেখানকার প্রকৃতি ভারী সুন্দর। বাড়ির চারপাশে শুধু সবুজ আর সবুজ, কত রকম গাছ। আপনাদের এই শহরের লোকেদের মশাই এ এক মস্ত দোষ, বুঝলেন? কেন কেন দোষ বলছেন কেন? হ্যাঁ, দোষই তো বলবো। এই শহরের ইটকাঠের জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে যখনই আসেন, এখানকার সবুজ প্রকৃতি দেখলেই মজে যান, তখন আর অন্য কিছুই ভাবেন না। তা বলতে পারেন। তারপর তিনি যদি আমার মতো একটু একটু কবিতা লেখেন, তাহলে তো। বলেন কি মশাই, আপনি আবার কবি? হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার কোনো উপদেশই আপনার কানে ঢুকবে না। আশ্চর্য, সন্ধে আবার আগেই কাজের মেয়েটা এমন তাড়াহুড়ো করে কাজ ছেড়ে চলে গেল। কিছুতেই রাখতে পারলাম না। কিসের যে ওর ভয় বুঝলাম না বাবা। আসলে এসব জায়গায় এখনো কুসংস্কার মানুষের মনে এমনভাবে বাসা বেঁধে রয়ে গেছে। পুরনো পোড়ো বাড়ি মানেই ভুতুরে। না, সন্ধে উত্তরতেই জায়গাটা কেমন নিঝুম হয়ে গেছে, যেন গভীর রাত। চারপাশের গাছগুলোও যেন ঘুমিয়ে পড়েছে। এমন প্রকৃতি শহরে বসে কল্পনা করা যায় না। এই পুরো বাড়িতে ইলেকট্রিকের অভাবে আপাতত একটা হ্যারিকেনই ভরসা। তবে সিচুয়েশনটা মন্দ লাগছে না, বেশ নতুন রকম তো বটেই। না, আর বেশি দেরি না করে রাতের খাওয়ার পাটটা সেরে বাইরের দাওয়াটায় বরং একটু পাইচারি করা যাক। বহুকালের অভ্যেস। ওমা, এই তো মেয়েটা তো খাবার গুছিয়ে রেখে গেছে দেখছি। আলুর দম আর রুটি, বাবা বাবা, দারুণ দারুণ। যাক, খাওয়া দাওয়া হলো, এবারে হাতটা ধুয়ে। কে?
সামনের জংলা বাগানটায় কে একজন দাঁড়িয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ, চাঁদের ফুটফুটে আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। তরুণী সুন্দরী একজন, পরনের রঙিন শাড়ি, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। এই নির্জন রাতে আমি একা এখানে উঠেছি, খবর নিয়ে এলো না তো? নিশ্চয়ই কোনো ভালো মেয়ে নয়। এই, কে 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 তুমি? হ্যাঁ, এখানে কি চাও? যাও 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 বলছি। আমায় তুমি সত্যি চিনতে পারছো না? যা ভেবেছি, পাক্কা লাইনের মেয়ে। এই দেখো, তুমি যাও এখান থেকে, যাও। আমায় তুমি তাড়িয়ে দিও না, কতদিন ধরে তোমায় খুঁজছি। দেখো, আমি তোমাকে কিন্তু ভালোভাবে বলছি, এখান থেকে চলে যাও। তুমি যা ভাবছো তেমন লোক আমি নই। কি যাওয়া তো দূরের কথা, এ তো দেখছি আরো এগিয়ে আসছে। অবনী, আমায় দেখো, ভালো করে দেখো অবনী, আমায় চিনতে পারছো না? অবনী? কে অবনী? তুমি ভুল করছো, আমি অবনী নই। সে হয়তো আগে ঘরে ভাড়া থাকতো। হ্যাঁ, কি হাসছো কেন? কে কে তুমি? হ্যাঁ, চিনতে পারছো না? সত্যি আমায় ভুলে গেছো? দেখো দেখো আমায় ভালো করে, আমি তোমার বন্দনা গো। বন্দনা? দেখো, ভালো করে আমার দিকে তাকাও। কি অপরূপ সুন্দরী, এক অপ্রতিরোধ্য আকর্ষণ ওর মধ্যে। আমার কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। অবনী, তোমার ঘরে আমায় ডাকবে না? আমার ঘরে? কিন্তু কিন্তু কি প্রিয়তম, আমি যে তোমারই। আমারই? হ্যাঁ গো, জন্ম জন্মান্তরে। তুমি তুমি কে? কে তুমি? বললাম যে আমি তোমার বন্দনা। বন্দনা? বন্দনা? আমি আমি যে এতকাল তোমার অপেক্ষাই করেছি। আমি জানতাম তুমি একদিন আসবে, আসতে তোমাকে হবেই অবনী। কিন্তু আমি তো অবনী নই, আমি নীলাদ্রি। আর তুমি আমায় ঠকাতে পারবে না প্রিয়তম, কেউ বাধা দিতে পারবে না আমাদের এই অভিসারে। অভিসার? হ্যাঁ গো, রাত ঠিক 10টা থেকে 12টা, এই 2 ঘন্টা শুধু আমাদের দুজনের। বন্দনা, ভয় কি? আমি তো এসে পড়েছি, আর কোনো ভয় নেই তোমার। এখন থেকে প্রতি রাতেই ঘরে আসবো, রাত ঠিক 10টায়। তুমি কে? আমি কে? আমি তোমার বন্দনা গো, বন্দনা। কি নীলাদ্রি বাবু, চৌধুরী বাড়িতে কেমন কাটছে আপনার? কোনো অসুবিধা হচ্ছে না তো? ও নীলাদ্রি বাবু। হ্যাঁ, কিছু বললেন বরুণবাবু? কি ব্যাপার বলুন তো, কদিন যাবতই দেখছি সর্বক্ষণ আপনি অন্যমনস্ক রয়েছেন। না না, অন্যমনস্ক কোথায়? অন্যমনস্ক হওয়ার কি আছে? না, কিছু তো গোলমাল আছে। গতকাল হেডমাস্টার মশাইও তো বলছিলেন। কি বলছিলেন? বলছিলেন আপনি নাকি সেদিন ক্লাসে বাংলা গদ্যের বদলে পদ্য পড়াতে শুরু করেছিলেন, তারপর ছাত্ররা মনে করিয়ে দিতে। হ্যাঁ, মানে ছাত্ররা বুঝি কমপ্লেন করেছে? ঠিক ধরেছেন। তা আমি শুনে বললাম, নীলাদ্রিবাবু কবি মানুষ, এমন একটু আধটু ভুল তো হতেই পারে।
তবে ওর মতো একজন শিক্ষক আমাদের এই অজপাড়া গাঁয়ে এসে পড়াচ্ছেন, এটাই ছাত্রদের ভাগ্য। না না, অমন কথা বলবেন না বরুণবাবু, আমি সত্যি দুঃখিত। এমন ভুল আগে কোনোদিন আমার হয়নি। তা চৌধুরী বাড়ির নিরালা নির্জনে এ পর্যন্ত কটা কবিতা লিখলেন? একটাও না। ওই ঘন্টা পড়ে গেল, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাচ্ছি বরুণবাবু, পরে কথা হবে। মনে হচ্ছে এমন কিছু কথা আছে যা নীলাদ্রিবাবু বলতে চাইছেন না, নাকি পারছেন না? বেশ, দেখাই যাক। বন্দনা, বলো। তুমি প্রতিদিন রাত 10টার সময় আসো, আর একটু আগে আসতে পারো না? না না অবনী, পারি না। রাত ঠিক 10টা থেকে 12টা, এই সময়টুকুর মধ্যেই শুধু আমি তোমার কাছে আসতে পারি গো। সারাদিন তুমি কি করো? সারাদিন হাসছো যে? আমি কি তোমায় হাসির কথা বললাম? না, তবে তবে সে আমি এখন তোমায় বলতে পারবো না, একদিন সব জানতে পারবে। বন্দনা, তুমি আমায় কি যেন একটা নেশায় বেঁধে ফেলেছ। সারাদিন শুধু তোমার কথাই ভাবি, আর কোনো কাজে উৎসাহ পাই না। তুমি আমায় এত ভালোবাসো, তাহলে এত বছর আমাকে ছেড়ে ছিলে কি করে অবনী? আজও বুঝলাম না কেন তুমি আমায় অবনী বলে ডাকো। বুঝবে, আর কটা দিন যাক, তারপর তোমার আর আমার মধ্যে কোনো বিচ্ছেদ থাকবে না। আর কোনো বিচ্ছেদ থাকবে না? কিভাবে, মানে কিভাবে সেটা সম্ভব বন্দনা? কিভাবে? বন্দনা, বন্দনা, রাত 12টা বাজলো অবনী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আবার আগামীকাল আসবো। বন্দনা, বন্দনা যেও না, বন্দনা, বন্দনা যেও না তুমি। আমার সারা শরীরটা কেমন যেন শিথিল হয়ে যাচ্ছে, বুকের মধ্যে কষ্ট। আমি কি মরে যাব? কে 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 ওই নারী? জানি না কোথা থেকে আসে, কিন্তু ওর তীব্র আকর্ষণ এড়াতে পারি না। ও চলে যাবার পর এত কষ্ট হয়, সারা রাত ঘুমোতে পারি না। এ কি হলো, এ কি হলো আমার? ও ঈশ্বর! নীলাদ্রিবাবু আছেন? নীলাদ্রিবাবু? কে? ও বরুণবাবু, আসুন। কি ব্যাপার মশাই, 3 দিন যাবৎ স্কুল থেকে ডুব, বলা নেই কওয়া নেই। আমাকে তো হেডমাস্টার মশাই পাঠালেন। শরীরটা ভালো নেই বরুণবাবু। সে তো দেখতেই পাচ্ছি। এই 3 দিনে তো দেখছি আপনার শরীর অর্ধেক হয়ে গেছে। কি হয়েছে কি? দেখি দেখি। আরে আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমার কাজের মেয়েটা ওই ডাক্তার ডেকে এনেছিল, এখানকার নীলমণি ডাক্তার। হ্যাঁ, এ তল্লাটে উনি সবচেয়ে নির্ভরযোগ্য ডাক্তার। তা কি বললেন তিনি? শরীর পরীক্ষা করে বললেন এমনি সব ঠিকই আছে, কিন্তু তবে শরীরে রক্তের পরিমাণ কম, অ্যানিমিয়া। অ্যানিমিয়া? হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে বটে। চোখ মুখ বসে গেছে, হাঁপাচ্ছেন, এসব তো অ্যানিমিয়ারই লক্ষণ। হ্যাঁ বরুণবাবু। কিন্তু কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করেন না? এখানে পুকুরের মাছ, ক্ষেতের টাটকা সবজি, এখানে তো অ্যানিমিয়া হবার কথা নয়। ঠিকই,
কিন্তু ওই জন্য আপনাকে এ বাড়িতে থাকতে বারণ করেছিলাম। চলুন চলুন, কটা দিন অন্য কোথাও আপনার থাকার ব্যবস্থা করে দিই। না 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 বরুণবাবু, আরে বাবা, না না, আমি আমি এখানে বেশ আছি। বেশ আছেন? এই আপনার বেশ থাকার নমুনা? আরে বাবা, আমি বলি কি, আপনার বাড়িতে একটা খবর দিন অন্তত। বাড়িতে? হ্যাঁ, আপনার দাদা আছে বলছিলেন না? হ্যাঁ, আমার তো বাবা মা নেই। দাদাই সব। আমি নীলাদ্রি আর দাদা হিমাদ্রি। হিমাদ্রি বাবুকে বরং একটা ফোন করুন। আপনার মোবাইল আছে? না আসলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভাবতে হবে না। আপনার দাদার ফোন নাম্বারটা বরং আমায় দিন তো। মানে আপনাকে? আরে বাবা, আমি না হয় আপনার দাদাকে ফোন করে আসতে বলে দিই একবার। কলকাতা থেকে আমাদের গ্রামে এসেছেন মাস্টারি করতে, আমরা তো আর দায়িত্ব এড়াতে পারি না। কিন্তু বরুণবাবু, আর কথা নয়, আর কোনো কথা নয়। শুনুন, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? ওদিকে আবার স্কুলের টাইম হয়ে গেল। আচ্ছা। কেউ পারবে না, কেউ পারবে না তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে। কেউ পারবে না। বন্দনা, এইবার আমায় তুমি মুক্তি দাও। মুক্তি? কিন্তু আমার যে আজও মুক্তি হয়নি অবনী। কতদিন কতদিন তোমায় খুঁজে বেরিয়েছি। আমাকে খুঁজেছো তুমি? হ্যাঁ। আমাকে? হ্যাঁ হ্যাঁ অবনী, শুধু তোমাকে। বারবার তুমি কেন আমায় অবনী বলে ডাকছো? আমি নীলাদ্রি, নীলাদ্রি, কতবার বলবো? না না, তুমি আমার অবনী, তুমি ভুলে গেছো। বন্দনা, আমি আর পারছি না। দিন দিন আমার শরীর। আর কটা দিন, আর কটা দিন অপেক্ষা করো প্রিয়তম। তারপর তারপর আমরা আবার একসঙ্গে থাকবো সারাক্ষণ। সারাক্ষণ? হ্যাঁ গো, তখন যে তুমি আমার কাছে চলে আসবে। বন্দনা, বন্দনা, তুমি কে? তুমি কে বন্দনা, বলো। হ্যাঁ, এখনো বোঝনি প্রিয়তম? এখনো বোঝনি আমি কে? আমি আর পারছি না, আর পারছি না। আসুন হিমাদ্রি বাবু, এই যে এইদিকে, এই ঘরে। ওই যে দেখুন, দেখুন আপনার ভাইয়ের কি অবস্থা। হে কি নীলাদ্রি, নীলু ঘুমোচ্ছে বোধ হয়। না, গত দুদিন ধরেই দেখছি সর্বক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন। আমি তো ভালো বোধ করছি না হিমাদ্রি বাবু। ডাক্তার ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছেন অ্যাকিউট অ্যানিমিয়া। হ্যাঁ, দিন দিন শরীর রক্তশূন্য হয়ে যাচ্ছে। সে কি? কিন্তু হিমাদ্রি বাবু, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আর সবচেয়ে অস্বাভাবিক কি জানেন? কি বলুন তো? নীলাদ্রি বাবুকে কিছুতেই এ ঘর থেকে সরিয়ে নিয়ে যেতে পারছি না। ও, বুঝতে পারছি না। কে? এক মিনিট। হ্যাঁ, কে কে এসেছে? রাত 10টা কি বেজেছে? হ্যাঁ, শুনুন। কে? এই নীলাদ্রি, নীলু। কে? আমি রে, আমি তোর দাদা। দাদা? দাদা? দাদা এসেছো দাদা? হ্যাঁ রে, এই তো আমি। আমায় তুমি বাঁচাও দাদা। আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। আমি তোকে সারিয়ে তুলবই তুলবো। হ্যাঁ, কিন্তু আমার তো কোনো অসুখ করেনি দাদা। তো তোর কি কষ্ট আমাকে একটু বল। বল ভাই, বল আমাকে, বল। বলবো? হ্যাঁ বল। বলবো দাদা, শুধু তোমাকেই বলবো। আর যে কেউ বিশ্বাস করবে না। বরুণবাবু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, দরকার হলে ডাকবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, কিছু মনে করলেন না তো? না না না, একদম না, আমি বুঝেছি। আপনারা কথা বলুন। বেশ। বাই জোভ,
এতক্ষণ তুই যা বললি তা যে অবিশ্বাস নীলু। কিন্তু দাদা, এই যে কত বড় সত্যি আমার চেয়ে বেশি আর কে জানবে? হ্যাঁ? তুমি দাদা, তাই তোমাকে বলতে আমার লজ্জা নেই। কি এক অলৌকিক মায়ায় আমায় সে বেঁধেছে। অলৌকিক মায়া? তাছাড়া আর কি বলবো দাদা, সারাটা দিন আমি শুধু তার কথা ভাবি। কখন রাত 10টা বাজবে, সে আসবে, সেই অপেক্ষাতে থাকি। কিছুতেই তার আকর্ষণ আমি কাটাতে পারছি না দাদা। এই অভিজ্ঞতা আমার জীবনে কোনোদিন হয়নি। বরুণবাবু বলছিলেন তুই নাকি এই ঘর ছেড়ে যেতে চাস না। কোনো লাভ নেই দাদা, কোনো লাভ নেই। সে বলেছে আমি যেখানেই যাই না কেন আমার সঙ্গ সে ছাড়বে না। ও বাবা, আমার সঙ্গে নাকি তার জন্মান্তরের সম্পর্ক। জন্মান্তরের সম্পর্ক? হ্যাঁ, তাই তো বলে। আর একটা কথা আমি বুঝতে পারি না দাদা। কি বলতো? সে না আমায় সবসময় অবনী বলে ডাকে। অবনী বলে ডাকে? হ্যাঁ, অবনী। কেন এ নামে ডাকে তার উত্তর আমি ওর কাছে পাইনি। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে নীলু। কি রহস্য আছে আমি জানি না দাদা, শুধু জানি অনির্বচনীয় তার রূপ আর অপ্রতিরোধ্য তার আকর্ষণ। সে তো তোর শরীরের হাল দেখেই বুঝতে পারছি রে। এই অবস্থায় চললে আর বেশি দিন তুই বাঁচবি না। জানি দাদা, আর সেও তাই চায়। মানে? হ্যাঁ, সে বলে আমি এই দেহ ছেড়ে গেলে তার সঙ্গে আমার মিলনের আর কোনো বাধা থাকবে না। দাদা আমি জানি আস্তে কেউ আর আমায় বাঁচাতে পারবে না দাদা। আস্তে আস্তে কেউ পারবে না। আমি বুঝতে পারছি তুই এক ওই মায়াবী প্রেতিনীর কবলে পড়েছিস নীলু। তার হাত থেকে আমায় কেউ রক্ষা করতে পারবে না। আমি জানি দাদা। নীলু শোন, নীলাদ্রি শোন 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 বলো। আজ আমি তার সঙ্গে দেখা করব। হ্যাঁ, না 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 দাদা। শোন নীলু, আমার সঙ্গে আছে আমার গুরুদেবের দেওয়া মহাশক্তি কবচ। ওই প্রেতিনীর সাধ্য নেই আমার ক্ষতি করে, বুঝলি? কিন্তু দাদা। কোনো কিন্তু নয়। আজ রাত 10টায় সে যখন তোর কাছে আসবে আমি ওই পাশের ঘরটায় লুকিয়ে থাকবো, ঠিক আছে? দাদা, দাদা এই কাজ তুমি করো না দাদা। আরে দাঁড়া না রে বাবা। ঠিক বুঝতে পারবে, তোমাকে দেখলে ও তোমারও ক্ষতি করে দেবে দাদা। না না, আমার যা হয় হোক। না না, তুমি আর এখানে থেকো না দাদা। বললাম না, তুমি চলে যাও দাদা। আমি বললাম না ও আমার কোনো ক্ষতি করতে পারবে না নীলু। আমি আজই এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। আমি আজ এ ঘরেই অপেক্ষা করব যতক্ষণ না ঘড়িতে বাজবে ঠিক রাত 10টা, ঠিক আছে? কি গো অবনী, কার কথা ভাবছো? নিশ্চয়ই আমার কথা। বন্দনা, তুমি এসেছো? আমি তো সারাদিনই তোমার কাছে থাকি প্রিয়তম, কিন্তু রাত 10টার আগে দেহ ধারণ করতে পারি না, তাই আমায় দেখতে পাও না। সারাদিনই থাকো? হ্যাঁ অবনী, তাই তো সারা দিন তুমি যা কিছু করো সব জানতে পারি। তুমি সব জানতে পারো? জানবো না? এই যে আজ যেমন তোমার দাদা এসেছে আমার হাত থেকে তোমায় উদ্ধার করতে, কিন্তু পারবে না। বন্দনা, সময় হয়ে এসেছে অবনী, তোমাকে তোমার ওই শরীরটার মধ্যে থেকে বার করে আনবো। তুমি থাকবে আমার কাছে সারাক্ষণ। বন্দনা, আর কটা দিন কষ্ট করো প্রিয়তম, মাত্র কটা দিন। না না, তুমি তা পারবে না। কে? ও
অবনীর দাদা, আপনার তো খুব সাহস। আমার কাছে আছে আমার গুরুদেবের দেওয়া মহাশক্তি কবচ। আমার কোনো ক্ষতি করার সাধ্য তোমার নেই। দেখবে সেই কবচ? না হ্যাঁ, না, দেখবে? না না না, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই 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 এই, না, এই দেখো, না, এই দেখো। দেখবে এর কত ক্ষমতা? না না, দেখবে? আমি বুঝতে তাহলে? পারছি। আমার কষ্ট হচ্ছে। আপনি চলে যান, চলে যান এখান থেকে। চলে যাবো বলে তো আসিনি, চলে যাবো বলে আসিনি আমি। এই কবচ আমি এক্ষুনি আমার ভাই নীলাদ্রির হাতে পরিয়ে দেবো। হ্যাঁ, আপনি এ কাজ করবেন না, দয়া করুন। তাহলে তাহলে তুমি আমার ভাইকে ছেড়ে চলে যাও, চলে যাও এক্ষুনি, চলে যাও। কি করে ছাড়বো ওকে? ও যে আমার অবনী, জন্ম জন্মান্তরের স্বামী। চুপ, চুপ করো। তোমার ভাই নীলাদ্রি, ওর এখনো বিয়েই হয়নি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমার বিশ্বাস কথা। করবো? এই জন্মে ওকে ওকে তা আমি জানতে চাই না, কিন্তু কিন্তু আজ থেকে বলো বলো বলো। 100 বছর আগে হ্যাঁ, বলো। আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম। 100 বছর আগে? হ্যাঁ, বিয়ে করেছিলাম। হ্যাঁ, কি বলছো? কি কি বলছো কি তুমি বন্দনা? হ্যাঁ, কি কি বলছো বন্দনা? হ্যাঁ, এই জন্মে তুমি ভুলে গেছো, কিন্তু কিন্তু আমি যে ভুলতে পারিনি। আমার যে মুক্তি হয়নি অবনী। তোমার সব কথা শুনতে চাই, বলো সব কথা। প্রেতিনী বলে আমায় ঘৃণা করবেন না হিমাদ্রি বাবু। 100 বছর আগে আমি ছিলাম এই গ্রামেরই এক সাধারণ মেয়ে। আর আর এই চৌধুরী জমিদার বাড়ির ছোট ছেলে ছিল অবনীভূষণ। আমরা দুজনকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলাম। আর তা জানতে পেরে ওর নিষ্ঠুর দোর্দণ্ডপ্রতাপ বাবা এক রাতে আমায় ঘর থেকে পাইপ দিয়ে তুলে এনেছিল। তারপর আমায় খুন করে পুঁতে রাখে ওই বাগানের একটা ঝাঁকড়া অর্জুন গাছের নিচে। সেই থেকে আমার মুক্তি হয়নি। বছরের পর বছর আমার বিদেহী আত্মা খুঁজে বেরিয়েছে অবনীকে। এত বছর বাদে ওকে পেয়েছি অন্য শরীরে, এই চৌধুরী বাড়ির ঘরে। না না, ওকে আমি ছাড়বো না হিমাদ্রি বাবু। কিন্তু ছাড়তে তো তোমাকে হবেই বন্দনা। আজ সে অন্য মানুষ, সে জন্মের স্মৃতি তার নেই। কিন্তু আমি যে ওকে ভালোবাসি, আমি তো চিনেছি ওকে। ও এ কি যন্ত্রণা! কিন্তু তুমি যদি মুক্তি পাও তখন আবার নতুন করে জন্ম নেবে। সে জন্মে তোমার কামনা নিশ্চয়ই মিটবে বন্দনা। মুক্তি? মুক্তি? কে দেবে আমায় মুক্তি? আমি দেব তোমায় মুক্তি। আমায় দেখিয়ে দাও বাগানের কোথায় তোমার সে লাশ পোঁতা আছে। আমি তার যথাবিহিত সৎকার করব। তারপর গয়ায় পিণ্ডদান করে তোমার বিদেহী আত্মাকে মুক্ত করে দেবো। মুক্তি পাবো আমি? সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ভাইকে ভালোবাসো? হ্যাঁ বাসি, ভীষণ ভালোবাসি। সত্যি ভালোবাসা স্বার্থপর হয় না বন্দনা। ওকে তুমি বাঁচতে দাও। হ্যাঁ বাঁচবে, ও বাঁচবে। তুমিও নতুন জীবন নিয়ে জন্মাবে এই পৃথিবীতে। হিমাদ্রি বাবু, এখন চলো, দেখিয়ে দাও কোথায় তোমার লাশ পোঁতা হয়েছিল। সেই জায়গাটা কোথায়? হ্যাঁ চলুন। এই নীলু, তুই আয়। হ্যাঁ চলো দাদা। এর মধ্যে যে এত কাণ্ড ভাবতে পারিনি মশাই। হিমাদ্রি বাবু, সত্যি বলতে কি, আপনি না এলে কিন্তু আপনার ভাইকে বাঁচাবার সাধ্যি কারুর ছিল না। বরুণ বাবু, সবই কিন্তু এই গুরুদেবের মহাশক্তি কবচের মহিমা। তবে আপনি যেভাবে কার্যোদ্ধার করলেন ভাবা যায় না।
মেয়েটির কঙ্কাল মাটি থেকে তুলে সৎকার করে তারপর গয়ায় গিয়ে পিণ্ডদান। তবে আপনি কিন্তু তাকে প্রকৃতই মুক্তি দিয়েছেন। হ্যাঁ, এসব না করলে আমার অপরাধ হতো বরুণবাবু, তা সমস্যারও সমাধান হতো না। তা ঠিক, তা ঠিক, কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে। 100 বছর আগে নীলাদ্রিবাবু এই চৌধুরী পরিবারেরই সন্তান ছিলেন। কি জানি, সেই জন্মের কথা তো আর মনে নেই। তবে বন্দনার প্রতি কেন যে আকর্ষণ বোধ করতাম, এখন সেটা বুঝতে পারছি। যাক ওসব কথা, আশা করছি এখানে থাকতে আপনার আর কোনো অসুবিধা হবে না, আর স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে জমিয়ে বেশ একটু সাহিত্য টাহিত্য করতে পারবেন। কি বলুন বাবু, ইতিমধ্যেই এখানে আমার অভিজ্ঞতা নিয়ে একটা গল্প লিখে ফেলেছি। বলেন কি মশাই? তা গল্পটার নাম কি দিয়েছেন? নামটা বরং আমিই দিয়ে দিই। তাই নাকি? কি নাম? প্রেত প্রেয়সী। বাহ, কিরে নীলু, পছন্দ? ইয়ে মানে আমি বলছি হিমাদ্রি বাবু, একেবারে যথার্থ নাম। এতক্ষণ শুনছিলেন নাটক প্রেত প্রেয়সী, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে নীলাদ্রি সৌগত, হিমাদ্রি সুমন্ত, বরুণ অভিষেক দেবরায় ও বন্দনার ভূমিকায় শীর্ষা বোস।